খবর শুনছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা 10টি তাজা খবর। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মধ্যে পৌঁছে দিতে আমরা আজ সদা প্রস্তুত। খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 1 লাফে দ্বিগুণ বেড়ে যাবে লক্ষ্মীর ভান্ডার, হয়ে যাবে 3000। কবে থেকে ব্যাংকে ঢুকবে এই টাকা? জামাত না বিএনপি, কার হাতে থাকবে বাংলাদেশের শাসনের রাশ? শুরু হয়েছে ভোট গণনা। বিজেপি সমর্থনে সরকার গড়তেও আপত্তি নেই, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। ফেব্রুয়ারির এই তারিখের মধ্যে হাতে আসবে কৃষক বন্ধুর টাকা। 20,000 টাকা থেকে 1,51,000। সপ্তম পে কমিশন লটারি লাগবে বাংলা সরকারি কর্মীদের। 299 আসনে ফলের অপেক্ষায় বাংলাদেশ, কঠোর নিরাপত্তায় শেষ হলো নির্বাচন। মমতা নির্দেশে হুমকি দিয়েছেন সেলিমের দাবিতে সিলমোহর দিয়ে বিস্ফোরক হুমায়ুন। অভিষেকের প্রস্তাবে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট, কিসে পড়ল সম্মতি? পশ্চিমবঙ্গে ভোট কত দফায় নির্ভর করছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরে, শিওর প্রস্তাব পেয়ে দিল্লিতে জোর আলোচনা। মদের আসরে বচ্চার জেরেই খুন বাংলা শ্রমিক, মমতার অভিযোগ নস্যাৎ পুনে পুলিশের। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের চর্চার কেন্দ্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1,000 টাকা, অন্যদিকে তফসিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা 1200 টাকা করে পান। তবে এবার ভোটের আগে বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারের অর্থ 1 লাফে বাড়িয়ে 3000 করা হবে। বিজেপির দাবি, নারীদের আর্থিক স্বনির্ভরতা নিশ্চিত করতেই সিদ্ধান্ত। তাদের বক্তব্য, বর্তমান অর্থমূল্য বৃদ্ধির বাজারে সংসার চালাতে যে পরিমাণ খরচ বাড়ছে, সেই পরিস্থিতিতে আরো বেশি আর্থিক সহায়তা প্রয়োজন। বিজেপি নেতাদের মতে শুধুমাত্র ভাতা দেওয়াই নয়, পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়ানো হবে। স্বনির্ভর গোষ্ঠী, ক্ষুদ্র শিল্প ও মহিলাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প চালু করার কথাও বলা হয়েছে। অর্থাৎ নগদ সহায়তার পাশাপাশি স্থায়ী আয়ের পথ তৈরি করা হবে লক্ষ্য। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে পাল্টা কটাক্ষ ছোঁয়া রয়েছে। তাদের দাবি, ভোটের আগে এমন প্রতিশ্রুতি নতুন নয়, প্রকল্পটি শুরু করেছে রাজ্য সরকারই। একই ধাপে ধাপে আর্থিক সহায়তা বাড়ানো হয়েছে। তাই বিজেপির এই ঘোষণা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল। 299টি আসনে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন ও সাংবিধানিক গঠন ভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পরপরই নির্বাচন কর্তৃপক্ষ গণনা শুরু করেছে বলে ডেইলি স্টার জানিয়েছে। বাংলাদেশের নির্বাচন কমিশন অনুসারে ভোট গ্রহণ আনুষ্ঠানিকভাবে সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলে। তবে কর্মকর্তারা জানিয়েছেন যে ভোট গ্রহণ শেষ হওয়ার আগে যারা ভোট কেন্দ্রের চত্বরে প্রবেশ করেছিলেন তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের মতে দুপুর 2টো পর্যন্ত 36,031টি ভোট কেন্দ্র ও 47,091% ভোট পড়েছে বলে ডেইলি স্টার জানিয়েছে। তবে বৃহস্পতিবার জাতীয় নির্বাচনে মোট 42,651টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। বিধানসভা নির্বাচনের পরে বিজেপির সমর্থনে সরকার গড়তে আপত্তি নেই, জানিয়ে দিলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। তার দাবি, বিধানসভা নির্বাচনের পরে সরকার গঠনের জন্য তিনিই কিং মেকার হবেন। এর জন্য বিজেপির হাত ধরতেই আপত্তি নেই। তবে তিনি জানিয়েছেন প্রয়োজনে তৃণমূলের সমর্থনও নিতে পারেন। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের বাবরি যাত্রা করেন। নদিয়ার পলাশী মনুমেন্ট বাবরি যাত্রা শুরু করেন তিনি। প্রথমে কিছুটা হেঁটে, পরে মোটর বাইকে যাত্রা এড়িয়ে চলে মুর্শিদাবাদে, ফুলবাগান হয়ে মুর্শিদাবাদের লোকনাথপুর এবং সেখান থেকে বাবরি মসজিদ পর্যন্ত প্রায় 11 কিলোমিটার হেঁটে পৌঁছন। পরে সাংবাদিক বৈঠকে হুমায়ুন বলেন, আমি নির্বাচনে লড়তে রাজ্যের শাসক দলের ক্ষতি হবে। এখন 220টার বেশি সিট আছে ওদের কাছে। বিধানসভা নির্বাচনে তৃণমূল 75টার বেশি আসন পাবে না। সরকার আমিই বানাবো। কার সঙ্গে সরকার হবে সেটা পরে ভাববো। 100টার বেশি আসন পাবো, তারপর সরকার গড়া নিয়ে ভাববো। তৃণমূল বা বিজেপি কারো সঙ্গে জোট করে সরকার বানাবো না। আমি বাইরে থেকে সমর্থন নিয়ে সরকার বানাবো। সেটা তৃণমূলও হতে পারে, বিজেপিও হতে পারে। সমর্থন নেওয়ার জন্য কোনো বাছবিচার নেই। সরকার আমিই চালাবো। বাইরে থেকে সমর্থন নেওয়া নিয়ে কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রীর চেয়ার। সিপিএম এর মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা হয়েছে। প্রথম বাবরি যাত্রা শুরু হওয়ার কথা ছিল নদিয়ার পলাশী থেকে। এটি শেষ হওয়ার কথা ছিল উত্তর দিনাজপুরের ইটাহারে। যাত্রাপথ ছিল প্রায় 265 কিলোমিটার, কিন্তু পুলিশ এত দীর্ঘ যাত্রাপথের অনুমোদন দেয়নি পুলিশ। তাই রুট কাটছাট করতে বাধ্য হন হুমায়ুন। এদিকে বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণের কাজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। কোরআন পাঠের মধ্যে দিয়েই নিজের হাতেই এই প্রথম ইট গেঁথে নির্মাণ কাজ শুরু করেছেন ভরতপুরের সাসপেন্ড তৃণমূল কংগ্রেস বিধায়ক। গত 6 ডিসেম্বর বেলডাঙ্গায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। তার আগে গত 4 ডিসেম্বর হুমায়ুনকে তৃণমূল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়। এরপর তিনি জনতা উন্নয়ন পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। একই সঙ্গে আগামী 2026 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও করেন হুমায়ুন।
রাজ্যের হাজার হাজার চাষি ভাইয়ের জন্য খবর, খরিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যারা আধার ও কেওয়াইসি সমস্যার কারণে টাকা পাচ্ছেন না, এবার কৃষি আধিকারিকরাই আপনার দুয়ারে গিয়ে সমস্যার সমাধান করবেন। সরকারি এই তৎপরতায় সাধারণ কৃষকদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে। শুধুমাত্র টাকা দেওয়াই নয়, শস্য বীমা ও কৃষি যন্ত্রপাতির সুবিধাও যাতে প্রান্তিক চাষিরা ঠিকমতো পায় সেদিকেও কড়া নজর রাখতে নবান্ন। ফসলে ফলন বাড়াতে জমিতে সঠিক পুষ্টির ব্যবহার নিয়ে বিশেষ পরামর্শ দেবেন কৃষি বিজ্ঞানীরা। মুখ্যমন্ত্রী দপ্তরে জমা পড়া অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি করতে আধিকারিকদের বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কোনো রকম প্রশাসনিক জটিলতা ছাড়াই কৃষকরা এখন থেকে আরো সহজে সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2026 সালের অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন গঠনে ঘোষণা করেছে। এই পে কমিশন এক ধাক্কায় দ্বিগুণের বেশি বেতন বাড়াবে সরকারি কর্মীদের। দেখে কে কত টাকা পাবেন, কবে থেকে কার্যকর হবে নতুন বেতন কাঠামো। সরকারি ঘোষণা অনুযায়ী ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ 31শে ডিসেম্বর 2025-এ শেষ হয়েছে। ফলে নতুন কোনো সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি তাত্ত্বিকভাবে বা নথিগতভাবে 1 জানুয়ারি 2026 থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। তবে বাস্তবে বর্ধিত বেতন বা ক্যাশ বেনিফিট কবে থেকে কর্মীদের হাতে আসবে তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। কারণ কমিশনের রিপোর্টে জমা দেওয়া এবং তার অর্থ দপ্তরের অনুমোদন মাঝে সাধারণত একটি সময়ের ব্যবধান থাকে। বেতন ঠিক কত বাড়তে পারে? সপ্তম বেতন কমিশনে বেতন বৃদ্ধির পরিমাণ নির্ধারণের জন্য সাধারণ একটি ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের ক্ষেত্রে এই গুণকটি ছিল 2.57। যদি পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় ধাঁচে এই ফিটমেন্ট ফ্যাক্টর গ্রহণ করে, তবে বর্তমান মূল বেতনের সঙ্গে এই গুণক প্রয়োগ করে নতুন মূল বেতন নির্ধারণ করা হবে। মূল বেতন বৃদ্ধি, উদাহরণস্বরূপ ষষ্ঠ বেতনে কমিশনের অধীনে কারো মূল বেতন যদি 20,000 টাকা হয়, তবে সে 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর অনুযায়ী তা বেড়ে 51,400 টাকা হতে পারে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতেই শুরু হয়েছে গণনা পর্ব। দেশে 299টি সংসদীয় আসনের মোট 42,651টি কেন্দ্র ভোট গণনা চলেছে জোর কদমে। একটি আসনে প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট বাতিল করা হয়েছে। বাকি 299 আসনে বিকেল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ নির্বিঘ্নে সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুপুর 2টো পর্যন্ত 42,651টি কেন্দ্রের মধ্যে 32,789টি কেন্দ্রে ভোট পড়েছে প্রায় 47,091। সরকার সকাল 6টা থেকে দেশের বহু ভোট কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়। রাজধানী ঢাকায় অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির শরীফুর রহমান সহ শীর্ষ নেতারা ভোট দেন। ভোট চলাকালীন কয়েকটি বিচ্ছিন্ন অশান্তির খবর মিলেছে। গোলাপগঞ্জে হাত বোমা বিস্ফোরণে এক কিশোরী সহ 3 জন আহত হন। মুন্সিগঞ্জে বোমা বিস্ফোরণে একটি কেন্দ্রে 15 মিনিট বন্ধ থাকে এবং খুলনায় সংঘর্ষে বিএনপি নেতা মহিজুব জামান কোচির মৃত্যু হয়। তবে নির্বাচন কমিশন জানায় কোথাও ভোট স্থগিতের প্রয়োজন পড়েনি। প্রায় 10 লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়। ড্রোন ও বডি ক্যামেরার ব্যবহার ছিল উল্লেখযোগ্য। বিদেশে থাকা প্রায় 8 লক্ষ প্রবাসী আইটি ভিত্তিক ডাক ভোটে অংশ নেন। মোট 12,70,00,000 ভোটারের মধ্যে অর্ধেকের বয়স 18 থেকে 37। পাশাপাশি ন্যাশনাল চার্টার 2025-এ 84 দফায় গণভোট হয়। এখন নজর চূড়ান্ত ফলের দিকে। রাজনীতির ময়দানে ফের বড়সড় ধামাকা। লোকসভা নির্বাচনের আগে হিন্দুদের ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া যে চরম বিতর্কিত মন্তব্য হুমায়ুন কবির করেছিলেন, তার নেপথ্যে কি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন? সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের করা এই চাঞ্চল্যকর দাবিতে এবার কার্যত সিলমোহর দিলেন খোদ হুমায়ুন। শনিবার রেজিনগরে এক জনসভা থেকে বিস্ফোরক সব তথ্য ফাঁস করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির এই নেতা। মুখ্যমন্ত্রী নির্দেশে উস্কানিমূলক মন্তব্য। এদিন প্রকাশ্যে ক্ষমা চেয়ে হুমায়ুন কবির দাবি করেন, তৃণমূল নেত্রী কথাতেই তিনি বিজেপি ও হিন্দুদের এই বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার কথা, ইউনুস পাঠানকে জেতাতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশেষ নির্দেশ দিয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন, অধীর চৌধুরী ও মোহাম্মদ সেলিম জিতে যাচ্ছেন, তুমি কিছু একটা করো। বিস্ফোরক এক নজরে মমতা ফোন। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী তাকে ফোন করে বলেছিলেন যে ইউসুফ পাঠানের বাবা মার কাছে তিনি দায়বদ্ধ, তাই যে কোনো মূল্যে তাকে জেতাতে হবে। সেলিমের দাবিতে শাহ মোহাম্মদ সেলিম সম্প্রতি অভিযোগ করেছিলেন যে মমতার নির্দেশে হুমায়ুন সব বলতেন। শনিবার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেল হুমায়ুনের গলায়। জনসম্মুখে ক্ষমা। রেজিনগরে সভা থেকে নিজের পুরনো মন্তব্যের জন্য হিন্দুদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। কলকাতা পুরসভা এক্সপ্যান্ডেড ও ওয়েস্টের নাম পরিবর্তন করেছে। নাম রাখা হয়েছে প্রত্যক্ষ আইনজীবী ও টোকিও ট্রায়ালার। বিচারপতি রাধা বিনোদ পালের নামে রাস্তার নামকরণ হয়েছে জাস্টিস রাধা বিনোদ পাল সরণি।
এখানে কলকাতা শহরে একটি গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে পরিচিত। কলকাতার এসপ্ল্যানেড ওয়েস্ট রোডের নাম পরিবর্তন করে জাস্টিস রাধা বিনোদ পাল সরণি করার সিদ্ধান্ত সিলমোহর দিল কলকাতা হাইকোর্ট। এই রাস্তা কলকাতা হাইকোর্টের কাছেই অবস্থিত। জাপানের প্রতি তার অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি বিচারপতি রাধা বিনোদ পাল সেখানে বিশেষভাবে সম্মানিত। এই প্রপত্র সুধী বিনোদ পালের অনুরোধ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই নামকরণ প্রক্রিয়া শুরু হয়। জাপান সফরে গিয়ে রাধা বিনোদ পালের মূর্তিতে মাল্যদান করে অভিষেক প্রতিশ্রুতি দেন কলকাতা তার নামে একটি রাস্তার নামকরণ হবে। কলকাতা পুরসভা সেই সিদ্ধান্ত গ্রহণ করলে হাইকোর্টের সম্মতিতে তা সরাসরিভাবে কার্যকর হলো। তৃণমূল কংগ্রেস এক্সে পোস্ট করে জানিয়েছেন, এই পদক্ষেপ বাংলার অন্যতম শ্রদ্ধেয় আইনজ্ঞকে সম্মান জানানো, বাংলার মেধা ও ইতিহাসকে মর্যাদা দেওয়ার প্রতীক। 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা হয়েছে। ভোট হয় 7 দফায়। এক দফায় ভোট করাতে হলে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগতে পারে। ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কত দফায় হবে তা নির্ভর করেছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যার উপরেই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেই এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে বৃহস্পতিবার এই কথা জানিয়েছেন। সিও দফতর এ রাজ্যে এক দফাতেই নির্বাচন আয়োজন করার পক্ষপাতী। তারা ইতিমধ্যে সেই প্রস্তাব দিল্লিতে পাঠিয়েছে। কমিশনের সদর দফতরে এই বিষয়ে জোরদার আলোচনা চলেছে। পশ্চিমবঙ্গে ভোটের জন্য কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা যাবে, কত কোম্পানি প্রয়োজন হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপরেই ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। 2021 সালে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ 1100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ভোট হয়েছিল 7 দফায়। রাজ্য সরকারকে ইতিমধ্যে সংবেদনশীল ঝুঁকিপূর্ণ বুথগুলিতে চিহ্নিত করতে বলেছে নির্বাচন কমিশন। সিও দফতরের ওই আধিকারিকের কথায় কমিশন সমস্ত জেলাকে সংবেদনশীল বুথ ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বলেছে। সেই তালিকা পাওয়ার পরে নির্বাচনের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় বাহিনী সব ভোট কেন্দ্রেই থাকে, তবে সংবেদনশীল বুথগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়। রাজ্যের এই সহায়ক পরিস্থিতি এবং বিধানসভা ভোট নিয়ে শুক্রবার একটি বৈঠক করবে কমিশনের সম্পূর্ণ বেঞ্চ। রাজ্য পুলিশ নির্বাচনের কাজের জন্য 35,000 কর্মী দেবে। পূর্ব অভিজ্ঞতা থেকে কমিশনের হিসাব, পশ্চিমবঙ্গ এক দফায় ভোট করাতে হলে 2000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী লাগবে। পুনেতে খুন হওয়া পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাটিকে ঘৃণাজনিত অপরাধ বলে দাবি করলেও পুনে গ্রামীণ পুলিশের মন্তব্য, মদ্যপ অবস্থায় বচসার জেরেই খুন হয় ওই যুবক। ভাষা ও পরিচয়ের কারণে হত্যার কোনো প্রমাণ এখনও মেলেনি বলে জানাচ্ছে পুলিশ। মৃত যুবকের নাম সুখেন মাহাতো, বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান। পরিবারের একমাত্র রোজগেরের সদস্য ছিলেন তিনি। পুনে গ্রামীণ পুলিশের দাবি, 9 ফেব্রুয়ারি রাতে শিকরাপুর থানার অন্তর্গত কোড়েগাঁও এলাকার ঘটনাটি ঘটেছে। শিকরাপুর থানা ইন্সপেক্টর দ্রিপতন গাইকোয়াড় জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সুখেন স্থায়ী একটি শিল্প কারখানায় কাজ করতেন। ঘটনার দিন বিকেল 3টে নাগাদ তিনি বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরোলেও কর্মস্থলে না গিয়ে কোড়েগাঁও এলাকার মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন। সেই সময় দুই ব্যক্তি তার সঙ্গে বচসা বাঁধে। পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সুখেন টলমল অবস্থায় দুই ব্যক্তির সঙ্গে তর্ক জড়াচ্ছেন। যদিও মারধর দৃশ্য ধরা পড়েনি। পরে কাছাকাছি জায়গা থেকে ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া অবস্থায় তার দেহ উদ্ধার হয়। তদন্তকারীদের অনুমান, ওই বচসার জেরেই এই খুন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যে মামলা রুজু হয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার এক্স পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে বর্বরচিত হত্যা বলে আখ্যা দেন। তিনি লেখেন, পুনেতে পুরুলিয়ার বান্দোয়ানের 24 বছরের পরিযায়ী শ্রমিক সুখের মাহাতো নৃশংস হত্যাকাণ্ডে আমি স্তম্ভিত, ক্ষুব্ধ ও শোকাহত। তার দাবি, এটি নিছক অপরাধ নয়, এটি ঘৃণাজনিত অপরাধ। ভাষা, পরিচয় ও শিকড়ের কারণে এই যুবককে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, দেশে এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভিন রাজ্যের মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তি দাবি জানিয়েছেন তিনি। সুখেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো প্রচেষ্টা ত্রুটি রাখা হবে না। বর্তমান কলকাতা সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বর্তমান কলকাতা সংবাদের সঙ্গে।